ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? এর আমি শুরু করছি 100 কত পাতা, এটা দেখো 154 পাতা থেকে 158 পাতা পড়াগুলো পড়িয়ে দিচ্ছি। দেখো কি আছে। হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট আছে অবশ্যই বলে দেবো। ক্লাস 5 পরিবেশ ও বিজ্ঞানের সুনামি ও আয়লা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এই জনবসতি ও পরিবেশ এই তোমাদের এই বিষয়টা নিয়ে পড়াচ্ছি। দেখো ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, যেগুলো দাগ দেবো অবশ্যই তোমরা ফলো করবে। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার, মানে যারা নতুন সাবস্ক্রাইবার যা সাবস্ক্রাইব করছো বা লাইক করছো তাদের অবশ্যই আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা আমার চ্যানেল নিয়মিত ফলো করো, নিশ্চয়ই উপকার পাবে, ঠিক আছে? দেখো শুরু করছি, কি বলছে দেখো। আচ্ছা, বলছে যে গাছপালা ঝড়ের ধাক্কায় অনেকে সামলে নেয়, কিন্তু সমুদ্র তো পুরো, হ্যাঁ তোমরা জানো যে গাছপালা থাকলে কি সুবিধা হয়, ঝড়কে আটকায় গাছপালা। কিন্তু যখন সমুদ্রে ঝড় হয় তখন তো সেই আটকাবার জায়গা থাকে না, না সমুদ্র তো পুরোটাই ফাঁকা, জোরে বলছে জোরে বাতাস বয়, তখন কোথাও বাধা পায় না, সমুদ্রে তো কোনো গাছপালা নেই সমুদ্রের আশেপাশে। তাই ঝড়ের সম্ভাবনা থাকলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া অবশ্যই ঠিক নয়। বুঝতে পেরেছো? তাহলে ঝড়ের যখন সম্ভাবনা থাকে তখন কিন্তু কখনোই সমুদ্রে মাছ ধরতে যাবে না। বুঝতে পেরেছো? যেহেতু সমুদ্র পুরোটাই ফাঁকা, তাই সেখানে রেডিওতেও এগুলো বলে দেওয়া হয়, মাইকে ঘোষণা করা হয় যে এই সময় যেন সমুদ্রে কেউ না আসে। হ্যাঁ, আচ্ছা, সমুদ্রের ধার থেকে যতটা সম্ভব হয় তখন দূরে থাকতে হবে যখন প্রচণ্ড ঝড় আসে। আমাদের এখানে ঝড় এলে বড় বড় গাছগুলো নিজেদেরকে মানে অনেকখানি ঝড় আটকে দেয়, দিয়ে নিজেরা পড়ে যায়, কিন্তু ঝড়টা আটকে দেয়, আমাদের অনেক উপকার করে। কিন্তু সমুদ্রের যে এরিয়ায় যাদের বাড়ি সেই সব জায়গায় কি হয়, প্রচণ্ড ফাঁকা জায়গা, তাই জন্য সেখানে কিন্তু ধারে যারা লোকজন আছে প্রচণ্ড ঝড় যখন আসবে তাদেরকে সতর্কবার্তা দিয়ে মাইকে বা রেডিওতে তাদেরকে সরিয়ে আনা হয়। তারপরে যারা মাছ ধরতে যায় সমুদ্রে তাদেরকে বারণ করা হয়, তাই তো? এগুলো অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, তাই না? এই করলে কিন্তু অনেক মানুষ কি হবে, বাঁচবে। 2009 সালে খুব বড় ঝড় হয়েছিল, তার নাম ছিল আয়লা। ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আয়লা কখন হয়েছিল বলবে, 2009 সালে হয়েছিল। বুঝতে পেরেছো? 154 পাতায় যে আয়লাটা আছে আমি বলে দিলাম কত সালে হয়েছিল, বলবে তোমার 2009 সালে হয়েছিল। সেই সময় আয়লাতে কি হয়েছিল, দেখো কি হয়েছিল না, আয়লাতে তখন ঘরবাড়ি কি হয়ে গেছিলো, ঘরবাড়ি ভেঙে গেছিলো। ওই দেখো প্রচণ্ড ঝড় হয়েছিল তখন, ঘরবাড়ি ছোটো ছোটো যেগুলো বাড়ি ছিল সেগুলো ভেঙে গেছিলো। হ্যাঁ, আচ্ছা, দোতলা তিনতলা হলে বেশি বড় ঝড় লাগে, যেগুলো বড় বড় বাড়ি সেখানে কিন্তু দেখবে একতলা বাড়ি করেছে যারা, এবং যেখানে দোতলা তিনতলা চারতলা বড় বড় ফ্ল্যাট, সেখানে বলছে বেশি ঝড় লাগে, ক্ষতি বেশি হয় সেই সব বড় বড় উঁচু উঁচু বাড়িতে, তাই না? আচ্ছা, এবার বলছে ঝড়ের ব্যাপারে তোমরা বেশ বুঝেছো। 2004 সালে সুনামি হয়েছিল এবং সেটা ছিল সামুদ্রিক জলস্রোত, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 2009 সালে হয়েছিল আয়লা, ঠিক আছে, যে ঝড়টা হয়েছিল ঘর বাড়ি ভেঙে গেছিলো। আর 2004 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস, মানে সমুদ্রে সুনামি হয়েছিল, যেটাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলা হয়। সমুদ্রের ধারের লোকজনদের অনেক ক্ষতি হয়েছিল এই 2004 সালে। বুঝতে পেরেছো? আর সমুদ্রের নিচে প্রচণ্ড কি হয়, ব্যাপারটা কি হয়, সেই সমুদ্রের জলোচ্ছ্বাসটা কি, জল অনেক উঠে পড়েছিল, সেগুলো টিভিতেও দেখিয়েছিল এই ঘটনা। বুঝতে পেরেছো কি হয়? দেখো বলছে সমুদ্রের নিচে প্রচণ্ড ভূমিকম্প হয়। এই যে যখন এই সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামি হয়েছিল তখন বলবে সমুদ্রের নিচে খুব ভূমিকম্প হয়। আমাদের রাজ্যে তোমরা মারাত্মক, বলছে হ্যাঁ আমাদের রাজ্যে সেইভাবে ক্ষতি হয়নি, কিন্তু দক্ষিণে তামিলনাড়ুতে প্রচুর ক্ষতি হয়েছিল। এবং
কোথাও কোথাও 3 মিটার থেকে 12 মিটার ওপরে জল উঠে গেছিলো, মানে সাংঘাতিক ব্যাপার হয়েছিল, বুঝতে পেরেছো? 2004 সালে যে সামুদ্রিক ঝড়টা হয়েছিল, এটা কি জানো? সামুদ্রিক ঝড় মানে সমুদ্রের নিচে যে ভূমিকম্প হয়, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। এবং শুধু ইম্পর্টেন্ট নয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সমুদ্রের নিচে ঝড়কে কি বলে, তখন তোমরা বলবে কি সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামি বলা হয়, মনে থাকবে। আচ্ছা, কোথায় হয়েছিল ক্ষতি? বলবে তামিলনাড়ুতে, ভারতের যে দক্ষিণ দিকে তামিলনাড়ুতে রাজ্য আছে সেখানে হয়েছিল। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার দেখো, আমি তোমাদের পড়াচ্ছি ভূমিকম্প হরপাবান এই সম্পর্কে। সবার আগে দেখো কি বলেছে, ভূমিকম্প কি করে হয়। কি করে হয় না, জল তো অনেক গভীর, তার নিচে মাটি কিংবা বালি থাকে, নয়তো পাথর থাকে, সেগুলো ওলটপালট হয়ে যায়, ভূমিকম্প শুরু হয় গভীরে, বুঝতে পেরেছো? ভূমিকম্প কি করে হয় জলের তলায়? বলবে জল অনেক গভীর থাকে, কিন্তু হলে কি হবে, সেখানে মাটির কিংবা বালি নিশ্চয়ই থাকে, পাথর থাকে, সেগুলো কি হয় বা ওলটপালট হয়ে যায়, কোনো কারণে হতেই পারে। তখন কি হয় না, ভূমিকম্প শুরু হয়ে যায়। ভূমিকম্প বন্ধ করা যাবে না, এটা প্রশ্ন করেছে। বলবে যে কিভাবে ভূমিকম্প হলে কি করতে হবে না, বেশি ভূমিকম্প হয় যেসব জায়গায়, ভীষণ ইম্পর্টেন্ট, ভূমিকম্প কিভাবে হয় আমি নিশ্চয়ই তোমাদের বলে বোঝাতে পেরেছি। বলবে যে জল যতই গভীর হোক, মাটি বালি পাথর এগুলো কোনো কারণে ওলটপালট হয়ে গিয়ে তখন সমুদ্রের নিচে ভূমিকম্প হয়, বুঝতে পেরেছো? এটা বলবে। আর কি বলবে, যে ভূমিকম্প যেসব জায়গায় হয় সেসব জায়গায় অবশ্যই কাঠের বাড়ি করতে হবে। কাঠের বাড়ি ভাঙে কম, বুঝতে পেরেছো? কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম, আর জীবনহানিও কম হয়। তাই কাঠ দিয়ে নতুন বাড়িও বানানো যায়। কাঠটা তো আবার করে দেওয়া যাবে না, আমাদের যেমন এই বাড়ি হয়ে গেল, ভেঙে দিলে আর তুমি পাবে না, ইটগুলোই পাওয়া যাবে। কিন্তু ওই কাঠগুলো দেখো, যেগুলো যদি কোনো কারণে ভেঙে যায়, সেই কাঠও আবার তোমরা মানে সেই ব্যবহার করা যেতে পারে, তাই তো ব্যবহার করতে পারবো আমরা। সেই বলছে যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে কাঠের বাড়ি করতে হবে, কাঠ ভাঙে কম বলে জিনিসপত্র কম ভাঙে। আর কাঠের বাড়ি কোনো কারণে ভূমিকম্প হলে চাপা পড়লেও কিন্তু অতটা সিমেন্টের বাড়ির মতো ভয় থাকে না, বুঝতে পেরেছো? কোনো কারণেও যদি নিচে পড়ে যায়, কাঠের বাড়ি নয়, সেগুলো জোরে ভূমিকম্প হয়। আচ্ছা, ফাঁকা জায়গায় চলে যেতে হবে যখন ভূমিকম্প হবে। কি বলছে দেখো, যখন ভূমিকম্প হবে তখন কি করতে হবে, যে ফাঁকা জায়গা আছে সেখানে চলে যেতে হবে, টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকে পড়তে হবে। এই পুরো প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প হরপাবান ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? কাঠের বাড়ি করতে হবে আর ফাঁকা জায়গায় চলে যেতে হবে, আর নাহলে যদি বাড়িতে থাকা যায় টেবিলের নিচে, কাঠের টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকে পড়তে হবে, তাহলে অনেকটা বিপদ এড়ানো যেতে পারে। হ্যাঁ, তারপরে বলছে যে বন্যার কথা সবাই জানো, অনেক জায়গায় এমনিতে বন্যা হয় না। পাহাড়ি জায়গায় কি হয় না, পাহাড়ি জায়গায় বা পর্বতের কাছের অঞ্চল, সেখানে হঠাৎ বন্যা হয়ে যায়। সেখানে হঠাৎ কি হয়ে যায় দেখো, বন্যা হয়ে যায় পাহাড়ি অঞ্চলে, সেখানে হঠাৎ বন্যা হয়ে যায় এবং আচমকা বন্যায় লোকেরা খুব বিপদে পড়ে যায়। আচ্ছা, নদী দিয়ে নিচের যেদিকে চলে যাবে, আসলে নদীগুলো নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে নদীগুলো, আর হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে এবং অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়, তবে একে হরপাবান বলা হয়। গত কয়েক বছরের মধ্যে পুরুলিয়া, জলপাইগুড়ি এবং উত্তরাখণ্ডে এরকম হরপাবান দেখা গেছে, বুঝতে পেরেছো? কি বলবে, বলবে কোনো কারণে পলি জমে নদীগুলো ভরাট হয়ে যায়, হঠাৎ করে যখন জোরে বৃষ্টি হয় তখন কি হয়, নদী আর জল ধরে রাখতে পারে না, তখন কি হয় না, বন্যা হয়ে যায়, একে হরপাবান বলা হয়। গত কয়েক বছরে কোথায় কোথায় হয়েছে বলবে, পুরুলিয়া, জলপাইগুড়ি এবং উত্তরাখণ্ডে হয়েছে। তোমরা এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা মিলিয়ে নিও, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই, বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা অবশ্যই খাতায় কিন্তু এটা লিখবে। এই 156 পাতায় এটা পড়িয়ে দিলাম। এবার আছি পূর্ববাস, এটা হচ্ছে 157 আর 58 পাতায় পড়ে আমি তোমাদের শেষ করছি। এই যে জনবসতি ও পরিবেশ আছে, বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো পূর্ববাস সম্পর্কে কি আছে। আমরা আবহাওয়ার পূর্বাভাস তোমরা নিশ্চয়ই যখন খবর শোনো তখন তোমরা জানবে যে রেডিওতে বলে দেয়, টিভিতে বলে দেয়, তাই তো?
এখন মোবাইলেও তোমরা যখন খবর শোনো তখন অবশ্যই খবরের কোথায় কি হবে, আবহাওয়া কিরাম থাকবে সেই পূর্বাভাস দেওয়া হয়। দেখো পূর্বাভাস মানে কি, আবহাওয়া মানে কি, ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম, হাওয়ার গতি, এসব অবস্থাকে একসঙ্গে বলা হয় আবহাওয়া। মনে থাকবে, এটা ব্যাকেট দিয়ে দিলাম। আর সেসব বিষয় আগে থেকে জানানোকে বলা হয় পূর্বাভাস। তাই তো এই যে আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস বলে, তোমরা নিশ্চয়ই খবর শোনো, তখন দেখবে খবরের কাগজ বলো, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, এখন যেটা মোবাইলে পাচ্ছি, সব জায়গায় পূর্বাভাস দেওয়া হয় যে আজকে বৃষ্টি হবে, আজকে কত ওয়েদার থাকবে, কত তাপমাত্রা থাকবে, এগুলো সব বলে দেওয়া হয়। ঠিক আছে, পরিবেশ কোথায় কি সতর্কতা বা সব এই আবহাওয়া দেখে আমরা পূর্বাভাস দেখে জানতে পারি। তাহলে এটা মনে থাকলো তোমাদের। পরিবেশে দূষণের ফলে আমাদের আবহাওয়া অবশ্যই বদলাচ্ছে। তাহলে কিসের দূষণের ফলে? পরিবেশের দূষণের ফলে। বৃষ্টির ধরন বদলাচ্ছে। বিজ্ঞানীরা এসব বোঝার চেষ্টা করছেন। এই বিষয়কে বলা হতো আবহাওয়া বিজ্ঞান। এই বিষয়ের গবেষণা এখনও খুব নিখুঁত হয়নি। তবে ঝড় বৃষ্টির কথা খুব বেশি আগে বলা যায় না। সুনামি কবে হবে তা আগে থেকে জানা যায়। বুঝতে পেরেছো? ঝড় বৃষ্টির কথা ঠিক সঠিকভাবে না বলা গেলেও সুনামিটা কিন্তু অনেক আগেই জানা যায় যে কবে হবে। তাহলে তোমাদের এগুলো বোঝালাম আমি। এবার দেখো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কথা বলছে আগে বোঝা যায়, এখানে বলেছে এই বিষয়ে গবেষণা খুব উন্নত। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ব্যাপারে গবেষণা বলছে খুব উন্নত। কয়েক হাজার বছর আগে থেকে মানুষ আকাশ দেখছে, তাই তো? প্রায় 500 বছর আগে গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট এটা। তারপর আকাশ দেখা উন্নত হয়, এখন আরও উন্নত, তাই এসব ভালো করে বোঝা যায়, তাই তো? এখন আরও উন্নত রকমের যন্ত্র আবিষ্কার হয়েছে। আর 500 বছর আগে গ্যালিলি তোমরা জানো দূরবীন আবিষ্কার, মানে টেলিস্কোপ যেটাকে বলা হয়, এই যে এটা ছবি দিয়েছে, এটা আবিষ্কার করা হয়েছিল। বুঝতে পেরেছো? এরকম টাইপের হয়। ঠিক আছে, আচ্ছা, তার যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি তো ওইগুলো থেকে বলে দিলাম। আর পরিবেশের দূষণের জন্য সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন বদলায় না, এখানে প্রশ্ন আছে। কি বলবে? না। ব্যাকেট দিয়ে দিচ্ছি, দেখো কি বলবে? না, বদলায় না। চাঁদ সূর্য অনেক দূরে আছে, কি করে বদলাবে? পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার পর বাতাস নেই। বুঝতে পেরেছো? বাতাস একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে, তারপরে বাতাস থাকে না। চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে। সূর্য তার থেকেও প্রায় 400 গুণ বেশি দূরে আছে। তাই সূর্যের দিকে, সূর্য এবং চাঁদের ওপর পৃথিবীর পরিবেশের কোনো প্রভাব নেই। ভীষণ ইম্পর্টেন্ট। এটা কি প্রভাব? বলবে না। বুঝতে পেরেছো? পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বলবে। আর বাতাস পাওয়া যায় না। সেক্ষেত্রে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 4 লক্ষ কিলোমিটার, আর সূর্য তার তুলনায় আরও 400 গুণ বেশি বলে তাই সূর্য আর চাঁদের সেখানে কোনো প্রভাব নেই। ভীষণ ইম্পর্টেন্ট। খাতায় আমি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে নেবে, লিখে নেবে। বুঝতে পেরেছো? এই নিয়ে আজকে আমি তোমাদের তাহলে জনবসতি এবং পরিবেশ এই নিয়ে চ্যাপ্টারটা আমি শেষ করে দিলাম, যে পড়াগুলো আছে। ঠিক আছে, 154 থেকে 58 পাতা অবধি তোমরা ভালো করে এগুলো খাতায় নোট করে পড়বে অবশ্যই। আর আমার চ্যানেলটিকে যারা নতুন ঢুকছো তারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে।